স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত, জলোচ্ছ্বাসের আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বাড়ছে নদীর পানি। পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, জানালেন প্রতিমন্ত্রী। দাম কমায় ধান সরবরাহ কমে গেছে আশুগঞ্জের মোকামে। প্রভাব পড়ছে বাজারে। দরপতনের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। এবার বিস্তারিত সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আরও শক্তিশালী হয়ে ঝড়টি আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের যে কোনো সময় আঘাত হানতে পারে। ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রিমাল বাংলাদেশ উপকূলের দিকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে এগিয়ে আসছে। সেই হিসেবে দেশের সব সমুদ্র বন্দর থেকে ঝড়টি বর্তমানে গড়ে 300 কিলোমিটারের কম দূরত্বে রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মূল ঝড়টি আরও শক্তি নিয়ে উপকূল অতিক্রম শুরু করতে পারে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে। উপকূল অতিক্রমের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 135 কিলোমিটারের বেশি। মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। এই প্রভাব এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। এখানে এটা আজকে রাতের পরেও এটা সেন্টার অতিক্রম করবে রাত 12টায় ধরেন। তার পরবর্তীতে তার পিছন অংশ রয়ে গেছে, সেটাও অতিক্রম করতে রাত আরো 3টাও বাজতে পারে। বাকি অংশ আমরা এখানে কেন্দ্রটার কথা বলেছি যে মধ্যরাতে সে অতিক্রম করবে। সকালেই ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে জারি হয়েছে 9 নম্বর মহা বিপদ সংকেত। রিমাল অতিক্রমের সময় উপকূলীয় জেলাগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া দেশ জুড়ে ব্যাপক বৃষ্টিও হবে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দমকা অথবা জোড়ো হাওয়া সহ বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকাল 3টা নাগাদ রিমালের অগ্রভাগের মেঘ উপকূলের কাছে চলে আসবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। আমরা তার কাছে সবশেষ অবস্থা জানব। নিয়াজ, আবহাওয়া অফিস থেকে নতুন কোনো তথ্য জানা গেল কিনা জানাবেন। ঘূর্ণিঝড়ের আঘাত করার সময় যতটা এগিয়ে আসছে, আবহাওয়া অফিসের কর্মকর্তাদের মধ্যে কিন্তু তত ব্যস্ততা বাড়ছে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আবহাওয়া ভবনের সামনে যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, এই প্রাঙ্গণে। এখান থেকে একটু আগে আমরা ভেতরে ছিলাম, যেখানে কর্মকর্তারা বিভিন্ন মনিটরে দেখে তারা বোঝার চেষ্টা করছিলেন যে কতটা শক্তি নিয়ে এই রেবেল আঘাত করতে পারে বাংলাদেশে। তো তারা সর্বশেষ 11 নম্বর একটি ঝড় সতর্কীকরণ বার্তা দিয়েছে। তো সেখানে ঠিক একই অবস্থা, যে এর আগে যে বিভিন্ন মংলা এবং পায়রা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হচ্ছে, সেটা রেখে দিয়েছে, বলবৎ আছে। এবং এটা হয়তো রেবেল যখন আঘাত করবে তার চলে যাওয়া পর্যন্ত এই
সতর্ক বার্তাটা থাকবে। আর এছাড়া হচ্ছে বিভিন্ন জেলার মোট 16টি জেলার উপরে 9 নম্বর এবং 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে তারা বলছে যে পাহাড়ি অঞ্চলগুলো, যেটা চট্টগ্রাম, সিলেট, এই অঞ্চলে তারা বলছে যে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের একটা আশঙ্কার কথা জানিয়েছে এবং সেই অনুযায়ী সেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তারা বলছে যে দেশের যেগুলো জায়গায় নদী বন্দর যেগুলো, সেগুলোকে 4 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং তারা বলছে যে নদীতে এবং নদীতে যেন কোনো মাছ ধরা নৌকা কিংবা কোনো যাত্রীবাহী লঞ্চ যেন চলাচল না করে, এই নির্দেশ তো আগে জারি করেছে এবং এটা যেন বলবৎ এবং কার্যকর হয় সেই জন্য তারা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর কিংবা মন্ত্রণালয়গুলোতে তারা চিঠি দিয়েছে। এবং এই মুহূর্তে আমি সর্বশেষ যেটা একটু আগে দেখে এসেছি যে তারা মোটামুটি সবে কর্মব্যস্ত এবং সর্বশেষ অবস্থা জানার জন্য এই অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে চলে এসেছেন এবং তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নিয়াজ। আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থা জানালেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে বিভিন্ন জেলায়। বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন মানুষ। ডেস্ক রিপোর্ট। আকাশে কালো মেঘ, অশান্ত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ নদী, বইছে ঝোড়ো বাতাস। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার রাঙ্গাবালী, গলাচিপা, মির্জাগঞ্জ ও কলাপাড়ার বেড়িবাঁধের বাইরের অংশ। চলছে সচেতনতামূলক মাইকিং, বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের নৌযান চলাচল। পায়রা বন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে নৌযানগুলোকে নিরাপদে আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। আমরা ভয়ে টলার উপরে উড়ে এলাইছি, সিগন্যালও দিয়ে বার্তা আছে, বাতাসের আবহাওয়া পুরা খারাপ। দুর্যোগের কারণে, আবহাওয়ার পরিস্থিতি খারাপের কারণে এখন লঞ্চ, ফেরি, ট্রলার কিছু চলে না। এখন আমরা খুব ফেরিঘাট বিপদে পড়ে আছি। বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ভোলায়, উত্তাল হয়ে উঠেছে মেঘনা। এরই মধ্যে ঢালচর ও কুকরিমুকরি সহ বিভিন্ন চরাঞ্চলে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন দুর্গত এলাকার মানুষ। নদ নদীর পানি কিছুটা বেড়েছে নোয়াখালীর হাতিয়ায় উপকূলীয় এলাকায়। মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বাড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বেড়েছে চাঁদপুরে। পানি বেড়ে আশেপাশে প্লাবিত হয়েছে সাতক্ষীরা ও বরগুনার নদী তীরের বিভিন্ন এলাকা। লক্ষ্মীপুর আমার থানা রায়পুর, ওখান থেকে আসছে আর কি, এখানে সিএনজি নিয়ে আসলে লঞ্চ নাই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গতকাল রাত 12টার পর থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে রিমান মোকাবেলায় কক্সবাজার ও রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। এ সময় অতিবৃষ্টিতে পাহাড় ধসে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে রাখতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সুন্দরবনের নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় 3 ফুট বেশি বেড়েছে। মোংলা পৌর এলাকা সহ উপজেলার 6টি ইউনিয়নে 103টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোংলা বন্দরের সব দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ সহ অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো। বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট ও কক্সবাজার থেকে কিছুক্ষণ আগে উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মীরা। উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা গড়িয়ে যাওয়ার পরপরই থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া এবং বৃষ্টি বয়ে যাচ্ছে। মেঘনা নদী এখন উত্তাল অবস্থায় রয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ঢালচর এবং কুকরিমুকরি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে। তারা জানিয়েছেন সেখানে অস্বাভাবিক জোয়ারের কারণে প্রায় 4 থেকে 5 ফুট পানিতে তাদের এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 20,000 লোক পানিবন্দী অবস্থায় রয়েছে। ঢালচরের চেয়ারম্যান জানিয়েছেন যে তার এলাকা কোনো আশ্রয়কেন্দ্র না থাকার কারণে সেই এলাকার মানুষজন সবচেয়ে বিপাকে রয়েছে। তবে কিছু কিছু মানুষকে তাদের সেখানকার যে পুলিশ কেন্দ্র রয়েছে সেখানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এছাড়া কুকরিমুকরি ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন তার এখানে প্রায় 6-7 হাজার লোক পানিবন্দী অবস্থা রয়েছে, তাদেরকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা চলছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন ভোলার যে দুর্গম চরাঞ্চল রয়েছে সেসব চরাঞ্চল থেকে এ পর্যন্ত প্রায় 10 থেকে 12 হাজার লোককে সরিয়ে আনা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে।
সকাল থেকেই এখানে গুমট আবহাওয়া বিরাজ করছে, সেই সাথে মেঘাচ্ছন্ন আকাশের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা লক্ষ্য করছি। কিন্তু নদ নদীর পানি কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলা যখন উপকূলে নীরবে নিভৃতে আঘাত হানে, এবারেও কিন্তু আমরা সেই বিষয়টি পরিলক্ষিত দেখতে পাচ্ছি। এই যে পটুয়াখালী নদী যেটি রয়েছে, এখানে কিন্তু আমরা কখনোই সেভাবে তুফান দেখতে পাই না, কিন্তু আজ কিন্তু এই নদীটিও যথেষ্ট উত্তাল রয়েছে এবং সাগরও কিন্তু যথেষ্ট উত্তাল রয়েছে। সেখানে জোয়ারের পানি স্বাভাবিকের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। উপকূলে আসলে মানুষদের সচেতন করার জন্য সচেতনমূলক মাইকিং করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঘূর্ণিঝড় রেমাল আসলে সন্ধ্যার দিকে আঘাত আনার একটা সম্ভাবনা রয়েছে। সেই পুরো মাত্রায় যদি জোয়ার থাকে তখন সেটি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই 887টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে 1200-এর মতো মানুষজনকে তারা আশ্রয় কেন্দ্রে আনতে সমর্থ হয়েছে। অনেকেই এখনো তাদের বাড়িতে অবস্থান করছে। মোংলা বন্দরে 6টি যে পণ্যবাহী জাহাজ ছিল সেগুলোকে নিরাপদে রাখা হচ্ছে, ছোট বড় যে নৌযান ছিল সেগুলোকে নিরাপদে রাখা হচ্ছে। মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 10 নম্বর বিপদ সংকেতের পর থেকে বাগেরহাট জেলার 359টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। জেলা প্রশাসক খালিদ হোসেন আমাকে জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বিশেষ করে শরণখোলা, মোড়লগঞ্জ এবং মোংলায়। সেখানে যদিও এখনো কোনো আশ্রয় কেন্দ্রে লোকজন আসেনি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে কিন্তু সাগর বেশ উত্তাল রয়েছে, যদিও এখন জোয়ার চলছে। সকাল থেকে কিন্তু সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে এবং গুটি গুটি বৃষ্টিও একটু আগে হয়েছে। এখন যদিও আবহাওয়া গোমট ভাব ধরে আছে এবং মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি এমনটাই যাচ্ছে। এবং রিমাল মোকাবেলার জন্য কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন, উপকূলবর্তী 16টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেসবে ইতিমধ্যে 8 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। বাকিদের অনতিবিলম্বে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সচিবালয়ের সব মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব জানান প্রতিমন্ত্রী। বলেন, পর্যাপ্ত খাদ্যপণ্য ও শুকনা খাবার মজুদ রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। এছাড়াও পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়ে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সকল মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করার কথা জানান তিনি। যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগকে মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে। শুধু তাই না, আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। বন্ধ করা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শাহ আমানত বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাজমুল সাদেকের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 4 জারি করা হয়েছে। বন্দর জেটি এবং বহির্নোঙরে পণ্য উঠানো নামানো ও সব ধরনের খালাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের গতিবিধি পর্যবেক্ষণ করা সহ সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। দুর্যোগের সময় বা ইমার্জেন্সির সময় উইল নট থিঙ্ক দ্যাট আই এম ফ্রম সিটি এন্ড হি ইজ ফ্রম দি ডিফারেন্ট অর্গানাইজেশন। দিন শেষে আমাদের একটাই পরিচয়, আপনার রাষ্ট্রের এবং রাষ্ট্রের এই দুর্যোগ রাষ্ট্রের, সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমরা এই দুর্যোগ মোকাবেলা করব ইনশাআল্লাহ। বন্দর ও বন্দর চ্যানেলের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আনটিল দি ডিজাস্টার ইজ ওভার আমার ফোন নাম্বার সহ আমাদের সকল ফোন নাম্বার খোলা থাকবে এবং আমরা যে কোনো সময় ইনশাল্লাহ নিজেদেরকে এবং বন্দর সহ এলাকার জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং আমাদের সম্পদ এবং জীবন রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং সেভাবে অ্যাকশন নেব।
রিমাল মোকাবেলায় জরুরি সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সভায় ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় উপকূলবর্তী এলাকা ও পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং 785টি আশ্রয় কেন্দ্র ছাড়াও 1140টি বিদ্যালয় ও 9টি মুজিব কিল্লা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জানায় জেলা প্রশাসন। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস কর্মীরাও মাঠে রয়েছে। যাতে পাহাড়ের পাদদেশে কেউ যাতে না থাকে সবাইকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। যদি কেউ সরতে না চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে হলো এদেরকে এখানে সরাতে হবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা এবং ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠার 3 দশক পার করছে রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU। সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর বেলুন ও শান্তির পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না এমন অনেককেই দেখা যায় সরকারি অফিসে গিয়ে বসে থাকতে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। দাম কমায় ধান সরবরাহ কমে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। ধানের দরপতনের জন্য মোকামের সিন্ডিকেটকেই দায়ী করছেন কৃষকরা। তবে ধানের দাম কমায় প্রভাব পড়েছে জেলার চালের বাজারে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। দেশের অন্যতম বৃহৎ এই মোকামে প্রতিদিন বেচাকেনা হয় হাজার হাজার মন ধান। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওড় অঞ্চলের ধান নদীপথে আসে এই মোকামে। দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা কৃষক ও ব্যাপারীরা জানান, মোকামে প্রতিমন মোটা ধান বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা এবং চিকুন ধান 900 থেকে 1050 টাকা দরে। এতে উৎপাদন খরচ উঠছে না তাদের। দাম কমায় ধান আসা কমে গেছে মোকামে। ধানের দর পতনের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। 900 950 টাকা খরচ হয়েছে, 700 750 800 টাকা বিক্রি করতে হয়। তখন আমরা ধান ফলায় কি করবো? কৃষক আমরা মরা। ধানের দর তো কম, এই হিসেবে গৃহস্থে ধান কম ছাড়তেছে। কিছুদিন পর হয়তো বাজার বাড়বো, গৃহস্থে ধান ছাড়বে। সরকার যে একটু রেট দিচ্ছে আর একটু রেট বাড়া দিলে গৃহস্থে রেটটা একটু পাওয়া গেল। তবে পাইকাররা জানান, নতুন ধান মোকামে আসায় দর কিছুটা কমেছে। এখানে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই। এবার ধান নষ্ট না হওয়ায় বেশি লাভের আশায় মজুত করে রেখেছেন কৃষকরা। ধান পরিমাণ বেশি হওয়ার কারণে ধানের দরটা কম। যে কৃষক যেভাবে টাকা খরচ করে ধান ফলাইছে জমিতে, কিন্তু সে অনুযায়ী ধানের দরটা একটু কম। কৃষকে বলতেছে যে আরো আরতদার, এরপর বয়লার পার্টি, ডায়ার পার্টি তারা সিন্ডিকেট দিচ্ছে। আসলে কোনো সিন্ডিকেট নাই। সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে সিন্ডিকেটের যে বিষয়গুলি আপনারা তুলে ধরেছেন সেগুলি আমরা নজরদারিতে রেখেছি। আমাদের তথ্য অনুযায়ী এখানে কোনো ওইরকম সিন্ডিকেট নেই। তবে তারপরেও আমরা যাচাই বাছাই করে দেখবো, আমরা তদারকি আরো বৃদ্ধি করব। আশুগঞ্জ মোকামে ধানের দাম কমায় এর প্রভাব পড়েছে জেলার চালের বাজারে। সবচেয়ে বড় চালের বাজার আনন্দবাজারে 50 কেজি মোটা চালের বস্তা 200 টাকা কমে বিক্রি হচ্ছে 1700 টাকায়। চিকন চালের বস্তা প্রতি কমেছে 150 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 2650 টাকায়। পর্যাপ্ত চাল আমদানি আছে, আর বর্তমানে নতুন চাল যে আমদানি হয়েছে, আমদানি চালের মধ্যে প্রত্যেক বস্তার মধ্যে 200-300 টাকা করে কম বর্তমানে। চাউল গাছ একদম নাই, আমরা বসে আছে কোটির ভিতরে পাই যাবে, চাউলের দাম কমছে, বাজার হারতে নেই। অন্যান্য বছর এই সময় আশুগঞ্জ মোকামে দিনে বেচাকেনা হতো 60 থেকে 70 হাজার মন ধান। বর্তমানে কমে দাঁড়িয়েছে 15 থেকে 20 হাজারে। মোকামে ধানের ন্যায্য মূল্য পাবেন প্রত্যাশা কৃষক ও ব্যাপারীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। কলকাতা পুলিশের সহায়তায় এমপি আজিম হত্যাকাণ্ডের মোটিভ খুঁজে বের করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। তার নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত দল সকালে ভারতের কলকাতায় পৌঁছায়। বিমানবন্দর থেকে বেরোনোর সময় এসব কথা বলেন তিনি। পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে কথাটা আপনি বলছেন, অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। আখতারুজ্জামান, আমরা আমাদের বাংলাদেশের
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে যদি চাই, এটা আরো ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলবো। আগামী 29শে মে তৃতীয় দফায় পাবনার 3টি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার আর জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শহীদ সকাল থেকে শহরের বাংলা বাজার, মধ্য শহরের আব্দুল হামিদ সড়ক, বড় বাজার, সোনাপট্টি, নিমতলা সড়ক সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক সহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত, জলোচ্ছ্বাসের আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বাড়ছে নদীর পানি, পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, জানালেন প্রতিমন্ত্রী। দাম কমায় ধান সরবরাহ কমে গেছে, আশুগঞ্জের মোকামে প্রভাব পড়ছে বাজারে, দরপতনের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।